স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় ৩, রাঙানাও। রাঙানাও অধ্যায়টি অনেকটা বড় হওয়ায় আমি কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাবো। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। এবং আজ থেকে কয়েকটি পর্ব চলবে রাঙানাও অধ্যায়। তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে রাঙানাও অধ্যায়। চৈত্র মাসের খরায় যখন মাঠঘাট তাতিয়া উঠিয়াছিল, তখন বিরামপুর গ্রামের কিনারা হইতে তিতাসের জল ছিল অনেকখানি দূরে। পল্লীর বুক চিরিয়া যে পথগুলি তিতাসের জলে আসিয়া মিশিয়াছে, তারা এক একটা ছিল এক এক দৌড়ের পথ। কাদিরের ছেলে ছাদির তার 5 বছরের ছেলে রমুকে তেল মাখাইয়া রোজ দুপুরে এই পথ দিয়া তিতাসে গিয়া স্নান করিত। ছাদির তাহাকে কোলে করিয়া ঘাটে যাইত, আর তার পেটের ও মুখের জবজবে তেল বাপের কাঁকালে ও কাঁধে লাগিত। বাঁ হাতে বাপের কাঁধ ধরিয়া ডান হাতে সেই তেল মাখাইয়া দিতে দিতে মাঝপথে রমু জেদ ধরিত, বাজান তুই আমারে নামাইয়া দে। কিন্তু বাপ কিছুতেই নামাইত না, বরং তার নরম তুলতুলে শরীরখানা দিয়া নিজের শক্ত পেশিবহুল শরীরে রগড়াইতে থাকিত, আর মনে মনে বলিত, কি যে ভালো লাগে। তারপর ঘাটে গিয়া এক খামচা বালি তুলিয়া নিজের দাঁত মাজিত এবং ছেলের দাঁতও মাজিয়া দিত। গামছা দিয়া ছেলের গা, নিজের গা রগড়াইয়া ছেলেকে লইয়া গলা জলে গিয়া ডুব দিত। কখনো একটু আলগা করিয়া ধরিয়া বলিত, ছাইরা দেই। রমু তার কাঁধ জড়াইয়া ধরিয়া বলিত, দে ছাইরা। পরিষ্কার জল ফটফট করে, তাতে মৃদুমন্দ স্রোত। কাটারি মাছ ভাসিয়া ভাসিয়া খেলা করে, বাপ বেটার গায়ের তেল জলের উপর ভাসিয়া বেড়ায়। তারই নিচে থাকিয়া ছোট ছোট মাছেরা ফুট ছাড়ে। রমু হাত বাড়াইয়া ধরিতে চেষ্টা করে, পারে না। ধরিত্রীর সারাটি গা ভীষণ গরম, একমাত্র ঠান্ডা এই তিতাসের তলা। জল তার বহির্বয়বে ধরিত্রীর উত্তেজনা ঠেলিয়া নিজের বুকের ভেতরটা সুশীতলে রাখিয়াছে। এই দুই বাপ বেটার জন্য অনেকক্ষণ ঝাঁপাইয়া ঝুপাইয়াও তৃপ্তি হয় না। জল হইতে ডাঙায় উঠিলেই আবার সেই গরম। ছাদির শেষে ছেলেকে বলিল, তুই কান্ধে ওঠ, তরে লইয়া পাতাল যামু। রমু কার কাছে যেন গল্প শুনিয়াছে, জলের তলে পাতাল নাগিনী সাপ থাকে। বলিল, না বাজান, পাতাল গিয়া কাম নাই, তরে সাপে খাইলে আমি কি করুম ক। ছেলেপিলের ভয় ডর ভাঙাইতে হয়, তাই ধমক দিয়া বলিল, সাপের গুষ্টিরে নিপাত করি, তুই কান্ধে ওঠ। বাপের 2 হাতের আঙুলে শক্ত করিয়া ধরিয়া রমু তার কাঁধে পা রাখিয়া এবং কাঁপিয়া কাঁপিয়া শরীরের ভারসাম্য রাখিতে রাখিতে অবশেষে শটান স্থির হইয়া দাঁড়াইতে পারিল। শেষে খুশির চোটে হাততালি দিতে দিতে বলিল, বাজান তুই আমারে লইয়া এইবার পাতাল যা। ছেলের খুশিতে তারও খুশি উপচাইয়া উঠিল। সেও হাত 2টা জলের উপর তুলিয়া তালি বাজাইতে বাজাইতে বলিল, দম্ব দম্ব তাই তাই, ঠাকুর লইয়া পুবে যাই। ঘাটে নানা বয়সের স্ত্রীলোকেরা নাইতে ধুইতে আসিয়াছিল। কেউ কেউ বলিল, কি রকম কুয়ারি করে দেখ। হইব না, কম বয়সে পুলা পাইছে, পেটে থুইব না পিঠে থুইব দিশ করতে পারে না। জল হইতে উঠিয়া ছেলের গা মুছাইয়া ছোট 2 হাতি লুঙ্গিখানা পরাইয়া বলিল, এইবার হাইটটা যা। কয়েক পা আগাইয়া শক্ত মাটিতে পা দিয়া দেখে আগুনের মতো গরম। পা ছোঁয়াইলে পুড়িয়া যাইতে চায়। করুণ চোখে বাপের মুখের দিকে চাহিয়া বলে, বাপ আমারে কোলে নে, হাঁটতে পারি না। বাপের কোলে চড়িয়া তার বুকের লোমগুলির মধ্যে কচি গালটুকু ঘষিতে ঘষিতে রমু বলিল, বাপু তুই আমারে খড়ম কিন্না দে, এমন ছোট্ট ছোট্ট 2 খান খড়ম, তা হইলে আর তর কোলে উঠতে চামু না। পাও এ গরম লাগে,
ওরে আমার মুনশির পুত রে, পাওয়ে গরম লাগলে জমিনে কাম করবি কেমনে? উঠানে পা দিবার আরেকটু বাকি আছে। তিতাস হইতে এক চিলতা খাল গ্রামখানাকে পাশ কাটাইয়া সোজা উত্তর দিকে গিয়াছে। মেটে হাঁড়ি কলসি বোঝাই একটা নৌকা জোয়ারের সময় খালে ঢুকিয়া পড়িয়াছিল, ভাটায় আটকা পড়িয়াছে। লাল কালো হাঁড়িগুলি খালের পাড় ছাড়াইয়া উঁচু হইয়া উঠিয়াছে। এখান হইতে দেখা যায় রোদে সেগুলি চিকচিক করিতেছে। সেদিকে আঙুল বাড়াইয়া রমু বলিল, জমিনে কাজ করিব না, পাতিল ব্যাপার করিবে। ঠুনকা জিনিস লইয়া তারা গাঙি গাঙি চলাফেরা করে। নাওয়ে নাওয়ে ঠ্যাস টাক্কুর লাগলে মাইটটা জিনিস ভাইঙ্গা চুরমুর হইয়া যায়। তুই যেই রকম উটমুখা, তুই নি পারবি পাতিলের ব্যাপার করতে? তা হইলে আম কাঁঠালের ব্যাপার করুম। নাওয়ে আম কাঁঠাল বড় পচে, কোনো গতিকে দুই একটাতে পচন লাগলে এক ডাকে সবগুলিতে পচন লাগে। তখন নাও ভর্তি আম কাঁঠাল জলে ফালাইতে হয়, লাভে মূলে বিনাশ। তুই যেরকম হুঁশ দিশা ছাড়া মানুষ, পচা লাগলে টেরনি পাইবি। শেষে আমার বাপের পুঁজি মজাইয়া বাপেরে আমার ফকির বানাইবি। তা হইলে ব্যাপার কইরা কাম নাই। হ বাজি, ব্যাপারীরা বড় মিছা কথা কয়, ৭-৫-১২ কথা কইয়া লোকের ঠকায়। কিনবার সময় নগদ আর যে পাল্লা দিয়া জিনিস মাপে, তারে কিনবার সময় রাখে কাইত কইরা, আর বেচবার সময় ধরে চিত কইরা। এর লাগি তোর নানা ব্যাপারীরে দুই চক্ষে দেখতে পারে না। তুই যদি বড় হইয়া ময় মুরব্বির হাল গিরেস্তি ছাইরা দিয়া ব্যাপারী হইয়া যাস, তা হইলে তোর নানা তরেও চোর ডাকবো, আর আর কি শালা ডাকবো। রমু একটু হাসিয়া ফেলিল, অপমানাহত হইয়া বলিল, অখন আমারে নামাইয়া দে। মুখে তার কৃত্রিম ক্ষোভের চিহ্ন। খেতে কাজের ধুম পড়িয়াছে, ছাদিরের মোটে অবসর নাই। ছেলের দিকে চাহিবার সময় নাই। ছেলের মার হাতেও এত কাজ যে 2 হাতের 10 গাছা বাংড়ির মধ্যে 2খানা ভাঙিয়া ফেলিল। ছেলের মা হবার পর হইতে সংসারে তার গৌরব বাড়িয়াছে, কিন্তু শ্বশুর কাদির মিয়া তাহাকে ছাড়িয়া কথা কহিলেও তার বাপকে ছাড়িয়া কথা কহিবে না। কোনো একবার খাইতে বসিয়া যদি দেখে ব্যাটার বউর হাতের অতগুলি বাংড়ির মধ্যে কয়েকটা কম দেখা যাইতেছে, তবে নিশ্চয়ই শালার বেটি বলিয়া গালি দিবে, কেহ আটকাইতে পারিবে না। সন্ধ্যায় বেদিনী আসিলে তাহার নিকট হইতে 2 পয়সার 2টি বাংড়ি কিনিয়া পুড়াইয়া রাখা যাইতে পারে, কিন্তু পয়সা ছাদির দিলে তো। নিজেকে তাহার যেন বড়ই অসহায় মনে হইতে লাগিল। এই রকম মাঝে মাঝে হয়, তখন সে পুত্র রমুর দিকে তাকায়, তাকে আদর করে, কোলে নেয়, ভাবে সে বড় হইয়া যখন সংসারের দায়িত্বের অংশ লইবে, তখন কি তার মার কিছু কিছু স্বাধীনতা এ সংসারে বর্তাইবে না। এখনো রমুর দিকে চাহিবার জন্য তাহার চোখ দুইটি সতৃষ্ণ হইয়া উঠিল, কিন্তু কোথায় রমু? রমু ততক্ষণে খালের পাড়ে হাঁড়ি বোঝাই নৌকাটির জন্য সারাক্ষণ তার মন কৌতূহলী হইয়া থাকিত। বিকাল পড়িতে বাপকে অনুপস্থিত ও মাকে কাজে ব্যস্ত দেখিয়া সে একবার হাঁড়ির নৌকাখানা দেখিতে আসিয়াছে। হাঁড়ির একটা পাহাড় যেন ঠেলিয়া মাথা উঁচু করিয়াছে। নৌকাখানা বড়, চারদিকে খুঁটি গাড়িয়া খোঁয়ার বানাইয়া হাঁড়ির কাড়ি পড়তে পড়তে বড় করিয়াছে। সকালে ঝুড়ি ঝুড়ি হাঁড়ি বিক্রয় করিতে গাই গিয়াছিল। ধান করি লইয়া ফিরিয়া আসিয়া রাঁধিয়াছে, খাইয়াছে। এখন উহারা বিশ্রামে ব্যস্ত। বিরাট একটা দৈত্যের মতো নৌকাখানা এখানে আটকা পড়িয়াছে, জল শুকনা, নড়িবার চড়িবার ক্ষমতা নাই। কিন্তু লোকগুলির মনে সেই জন্য কোনো দুশ্চিন্তা দেখা যাইতেছে না। তারা যেন দিনের পর দিন এইভাবে ঝুড়ি ঝুড়ি হাঁড়ি লইয়া গাওয়াল করিতে যাইবে। তারপর সব হাঁড়ি কলসি বিক্রি হইয়া গেলে একদিন জোয়ার আসিবে। তিতাসের জল ঠেলিয়া
খালে আসিয়া ঢুকিবে এবং বহুদিন পর এই বিরাট দৈত্য গা নাড়া দিয়া উঠিবে। ইহার পর আর তাহাদিগকে কোনোদিন দেখা যাইবে না। প্রতিবারে নতুন নতুন গাঁয়ে গিয়া ইহারা পাড়ি জমাইবে। তাই কি তাহাদের মনে স্ফূর্তি? ঠান্ডা হাওয়া দিয়াছে, একজন 12 মাসি গান তুলিয়াছে, হায় হায় রে, এহি তো চৈত্রী না মাসে গিরস্তি বুনে বীজ, আনগো কটরা ভরি খাইয়া মরি বিষ, বিষ খাইয়া মইরা জামু কানবে বাপ মায়ে, আর তো না দিবে বিয়া পরবাসীর ঠাঁই। রমু তীরে দাঁড়াইয়া মুগ্ধ হইয়া শুনিতেছিল। খালের ওপারে কাঁচি হাতে দাঁড়াইয়া আরও একজন শুনিতেছিল সেই গান। সে ছাদের। কি একটা কাজের কথা মনে পড়ায় সকাল সকাল কাজ সারিয়া বাড়ি ফিরিতেছিল সে। গান চলিতে লাগিল, স্তবকের পর স্তবক, পরের পর পদ। বিরহ বেদনাচ্ছন্ন করুণ সুরের গানখানা বৈকালিক ঠান্ডা হাওয়াকে বিষাদে ভারী করিয়া তুলিতেছিল। এক বিচ্ছেদাকুলা নারীর এক বুক সেচা ফরিয়াদ পাতিল ব্যাপারীর কণ্ঠস্বরে যেন ধরা দিয়াছে। সে নারী মাসের পর মাস প্রিয় বিচ্ছেদের দুঃখভার গানের তানে হালকা করিয়া দিতেছে। আসিল আষাঢ় মাস, হায় হায় রে, এহি তো আষাঢ় মাসে গাঙে নয়া পানি, যেহ সাধু পাছে গেছে সেহ আইল আগে, হাম নারীর সাধু খাইছে লঙ্কার বাঘে। অবশেষে আসিল পৌষ মাস, হায় হায় রে, এহি তো পৌষ না মাসে পুষ্প অন্ধকারী, এমনও সাধেরও জৈবন রাখিতে না পারি, কেহ চাইরে আড়ে আড়ি, কেহ চাইরে রইয়া, কতকাল রাখিব জৈবন লোকেরও বৈরী হইয়া। একটু পরে সন্ধ্যা নামিবে, বৌঝিরা ওপারের ওই পথ দিয়া নদীতে যাইতেছে, কেহ কেহ ফিরিয়া আসিতেছে। গানের কথাগুলি শুনিয়া ছাদের ব্যথিত হইল, ডাকিয়া বলিল, অপাতিলের নাইয়া, এই গান তোমারে ইখানে গলা ছাইরা গাইও না, মানা করলাম। পলকে গান থামিয়া গেল। বাধা পাইয়া গায়কের মুখ বেদনায় মলিন হইয়া গেল। কোনো উত্তর না দিয়া সে মাথা নিচু করিল। ছাদিরের মনে বড় কষ্ট হইল। তাই তো, ও তো কেবল গানই গাহিয়াছে, গানের কথার ভিতর কি আছে না আছে সেদিকে তো তার লক্ষ্য ছিল না। আপন সুরে আপনি মাতোয়ারা হইয়া সে তো কেবল কোন বিস্তৃত যুগের কোন বিরহিণী নারীর কথাগুলি বৈকালি হাওয়ায় মাটির বুকে ঢালিয়া দিয়াছে মাত্র। তার দোষ কোথায়? হাঁটু জলে খাল পার হইয়া ছাদের এপারে আসিল, তারপর ছেলের হাত ধরিয়া ফিরিতে ফিরিতে ঘাড় বাঁকাইয়া বলিল, গান থামাইলা কেনে, গুনগুনাইয়া গাও, গুনগুনাইয়া গাও। উঠানের বুকটা চিতানো, জল জমিতে পারে না, সবসময়ই শুকনা ঠনঠনে। বিকালে একপাল হাঁস মুরগি সেখানে ঝিপুত লইয়া চড়িয়া বেড়াইয়াছে এবং সারাটা উঠান নোংরা করিয়াছে। গোলায় অজস্র ধান, সারা বছর খাইয়া বিলাইয়া হাড়ি পাতিল খইয়ের মোয়া রাখিয়াও সে ধান কমে না। এমনই অজস্র ঢেকি ঘরে সাপের গর্ত ধরা পড়িয়াছে, মাটি খুঁড়িয়া নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত সেখানে গিয়া ধান ভানা চলে না। জ্যোৎস্না রাতের সাঁঝ, সেই উঠানেরই একদিকে ননদদের লইয়া ধান ভানিতে হইবে। বেলাটুকু ফুরাইল, নবমী তিথির ঝাপসা চাঁদের আলোয় সেই উঠান চকচক করিয়া উঠিল। এমন সময় দেখা গেল খালের কিনারা হইতে গোপাটের পথ ধরিয়া একটা লোক আগাইয়া আসিতে আসিতে একেবারে উঠানের কোণে আসিয়া পা দিল। চার ভিটায় চারখানা বড় ঘর, কোনা খামচিতে আরও ছোট ছোট ঘর কয়েকখানা আছে। উঠানের পূর্ব দক্ষিণ কোণ দিয়া দুই ঘরের ছায়ায় আসিয়া লোকটা থমকিয়া দাঁড়াইল, চাপা গলায় ডাক দিল, পেশকারের মা। অখুশি খুশি ছাঁটা নামাইয়া আগাইয়া আসিল, বাজান তুমি? হ আমি,
ঘরে আইও। হা, ঘরেই আসিব, এবার আর বাহিরে থাকিব না। পিঠে গাতি বাঁধিয়া আসিয়াছি। গালাগালি করিলে আমিও করিব, মারামারি করিলে আমিও মারিব। আমি তৈয়ার। খুশি অপমানে মাথা নিচু করিল। গহনার দেনা মিটাইতে পারে নাই বলিয়া তার বাপ এমন চোরের মতো আসে? তোর পেশকার কই? উত্তরের ঘরে বাপের সাথে কিচ্ছা শুনিতেছে। ও, বড় পেশকার কই? খুশি ফিক করিয়া একটু হাসিল। হউরের কথা কও, বাজারে গেছে। কাদির বাজার হইতে আসিলে তিনজনে তাহার নিকট 3 রকমের 3 প্রস্থ নালিশ জানাইবে স্থির হইয়া রহিল। খুশির পেটে রমুর কোন ভাই বোন আসিতেছে, এই বিরাট সংসার হইতে সে কিছুদিনের জন্য ছুটি নিয়া বাপের বাড়িতে যাইতে চায়। বাপ মুহুরি, তার বাড়িতে হাল নাই, গৃহস্থী নাই, সারাদিন কাজের ঝামেলা নাই। এই হাজার কাজের ঝামেলা হইতে দিন কয়েকের ছুটি নিয়া সেখানে একটু নিঃশ্বাস ফেলিতে চায় সে। বাপ এ কথাই জানাইতে আসিয়াছে কাদিরকে, কিন্তু তাহার নিজে বলার সাহস নাই। এ তো আর আদালত নয় যে ধমক দিয়া মক্কেল দাপকাইবে। এ কাদির মিয়ার সংসার, এখানে তারই একছত্র অধিকার। বাপের অসহায়তা দেখিয়া খুশি নিজেই বিদ্রোহী হইয়া উঠিল। সে নিজেই বলিবে শ্বশুরকে, যে কথা বাপ বলিতে আসিয়াও বলিতে পারিতেছে না, চোরের মতো এক কোণে লুকাইয়া আছে। আরেক আবেদন ছাদিরের। গত বছরের পাট বিক্রির 400 টাকা তার চাই। দৌড়ের নৌকা গড়াইবে। শৈশব হইতে বাপের সঙ্গে খাটিতে খাটিতে সে জান কালি করিতেছে। কোনোদিন কোনো স্বাদ আহ্লাদ পূরণের জন্য বাপের কাছে নালিশ জানায় নাই। আজ সে এ নালিশটুকু জানাইবেই। তাতে বাপ রাগিয়া উঠুক আর যাই করুক। তৃতীয় নালিশ রমুর। নানা তাহাকে শালা বলিবে এ কথা শুনাইয়া তার বাপ প্রায়ই তাহাকে অপমান করে। আজ এর একটা হেস্তনেস্ত সে করিবে। ছোট একটা ঝড়ই বুঝিবা আসিল। কাদির মিয়া ঘরে ঢুকিলে তেমনি সকলে সন্ত্রস্ত হইয়া উঠিল। প্রায় সঙ্গে সঙ্গে 3 জন নালিশকারী তাহার নিকট আসিয়া উপস্থিত হইল। প্রথমত কাহারও মুখে কোনো কথাই জোয়াইল না। একটু দম নিয়া ছাদেরই কথা বলিতে আগাইয়া আসিল, নতুবা স্ত্রী ও পুত্রের নিকট তাহার মর্যাদা থাকে না। বাজি তোমার হাতে কি? হাতে খাইয়া নাচুনি। পরিষ্কার রাগের কথা। ছাদের নিঃশব্দে বাহির হইয়া গেল। খুশি ঘোমটা টানিয়া ঘরের এক কোণে সরিয়া গেল। রমু নিকটে বসিয়া প্রদীপের আলোয় নানার চকচকে দাড়িগুলোর ফাঁকে রাগে কম্পিত ঠোঁট দুইটি লক্ষ্য করিতে লাগিল। খরম পায়ে দিয়া হাত মুখ ধুইয়া আসিয়া তামাক টানিতে টানিতে কাদির মিয়া ডাকিল, ছাদির, ছাদির মিয়া। ছাদির ওঠারে স্ত্রীর নিকট এক ঝুড়ি ধান নামাইয়া দিয়া ছুটিয়া আসিয়া বলিল, বাজি, আমারে ডাকছ? হ, এক বিপদের কথা কই। উজানচরের মাগন সরকার মিসা মামলা লাগাইছে। মামলা লাগাইছে? হ, মিসা মামলা। বাপদাদার আমলের জমি জিরাত, ন্যায্য মতো চইয়া খাই, দরকার হইলে ধার কর্জ করি, পাট বিক্রির পর শোধ করি। কারো ফসলের ক্ষেতে কেউ পাড়া দেই না, আমারও ফসলের ক্ষেতে কেউ পাড়া দেয় না, তার মধ্যে এমন গজব। কি বইলা লাগাইল মামলা? 30 সনের তুফানে বড় ঘর কাইত হইয়া পড়ে, তখন 200 টাকা ধার করি, পরের বছর পাট বেচি 12 টাকা মনে, কাঁচা টাকা হাতে। আমার বাড়ি গোপাট দিয়া মাইয়ার বাড়ি যাইবার সময় ডাক দিয়া আইনা সুদে আসলে দিয়া দিলাম। টাকা নিয়া যাইতে যাইতে কইয়া গেল, গিয়াই তমসুকের কাগজ ছিঁড়া ফালামু। কোনো ভাবনা কইর না। এতদিন পরে সেই কাগজ লইয়া আমার নামে নালিশ করছে। বাজান, তুমি বড় কাঁচা কাম করো। ইহাদের নামে কেউ কোনোদিন মামলা করে নাই, এরাও কোনোদিন কারোর নামে নালিশ করে নাই। তাই এই দুঃসংবাদে সারা পরিবারে একটা বিষাদের ছায়া পড়িল। চিন্তান্বিত মুখে সকলে কাদির মিয়াকে ঘিরিয়া দাঁড়াইল। একটা ঝানু মামলাবাজ অতিথি যে ঘরের কোণে আত্মগোপন করিয়া আছে, সে কথা কেউ জানিল না। যাও বা খুশি জানত, সেও ভুলিয়া গেল। কিন্তু মামলার নাম শুনিলে আত্মগোপন করিয়া থাকিবার লোক সে নয়। কোথা হইতে ছুটিয়া আসিয়া সকলের মাঝখানে ঝাঁপাইয়া পড়িল। কোন তারিখে
কার কোর্টে নালিশ লাগাইয়াছে কও। কাদির চমকাইয়া উঠিল, ক্যাডা তুমি? আমি নিজামত মুহুরী, বেয়াই। বেয়াই? আমি মনে করছিলাম বুঝি বউরূপী। যা তুমি মনে করো, এই জীবনে কত বউরূপীরে না চাইলাম, শেষে তোমার কাছে নিজে বউরূপী সাজতে হইল। কও কি তুমি? ঠিক কথাই কই, দুই একটা মামলা টামলা তো করলা না, কি কইরা জানবা মুহুরীর কত মুরাদ? ঘুরিরে দেই আসমানে তুইল্লা, লাটাই রাখি হাতে, যতই উড়ে যতই পড়ে আমার হাতেই সব। জজ ম্যাজিস্টর তো ডালপালা, গোড়া থেকে এই মুহুরীর হাতে। কি নাম কইলা? উজানচরের মাগন সরকার না? কোনো চিন্তা কইরো না, দুই চারটা সাক্ষী সাবুত জোগাড় কইরা রাখো, মামলা তোমারে জিতাইয়া দেমু। কইয়া রাখলাম। ছাদিরও সমর্থন করিল, বাজান তুমি ডরাইও না, হৌরে যখন সাহস দেয় তখন জিত হইবই বাজান। কাদিরের মুখের শিরাগুলি কঠিন হইয়া উঠিল। বেয়াই, তোমার কোনো ডর নাই, দেখো আমি কি করতে পারি। একবার দেখো, মিছা মামলা লাগাইছে, আমিও মিছা সাক্ষী লাগামু, মামলা নষ্ট তো করুমি, তার উপর তার নামে লোক লাগাইয়া গরু চুরি করার, না হইলে কামারের ধান চুরি করার পাল্টা মামলা লাগামু, তবে ছাড়ুম। তুমি কিচ্ছু কইরো না, খালি খাড়া হইয়া দেখো। কাদিরের মুখ আরো কঠিন হইয়া উঠিল। ছাদির শেষ চেষ্টা করিল, বাজান, না না, তারে আমি ডরাই না, তবে চলো আমার সাথে, দেখি কই রে করছে, মামলার গোড়া কাটা যায় কি না। চল কাইল সকালে। হ, কাইল সকালেই যামু, কিন্তু তোমার সাথে যামু না, আর তোমার ওই আদালতেও যামু না। আমি একবার যামু তারই কাছে। তার কাছে গিয়া কি করবা? তার চোখে চোখ রাইখা জিগামু, তার ইমানের কাছে জিগামু। আমার বাড়ির গোপাট দিয়া যাইবার সময় তারে বিনা ক্ষতে টাকা দিছি, সেই কথাটা তার মনে আছে কি না? যদি কয় মনে নাই, পারবো না মুহুরী, পারবো না। আমার এই চোখের ভেতর দিয়া আল্লাহর গজব তারে পোড়াইয়া খাক করব। কি সাধ্য আছে তার এই রকম দিনে ডাকাতি, হাওরে ডাকাতি করব? ছেলে হতাশ হইয়া বলিল, বাজান তুমি বড় কাঁচা কাম করো। ততধিক হতাশ হইয়া মুহুরী বলিল, পাড়া গাঁয়ে থাকো, পাড়া গাইয়া বোঝ তোমার, তোমারে খামকা উপদেশ দিও লাভ নাই। তোমারে কওয়া যা ধান খেতে গিয়া কওনো তাই, থাক গরুর সাথে মাঠে, গরুর বুদ্ধি তো হইব তোমার। এভাবে বুদ্ধির খোটা দেওয়ায় পিতা পুত্র দুজনেই চটিল। আমার কাছে কত লোক যায় মামলা মোকদ্দমার পরামর্শ লইতে, তুমি শালা কোনো দিন কি গেছিলা? অত জমি জমা খ্যাত পাখর তোমার, জীবনে ২-১০টা মামলা করলা না, কিসের তুমি কুঠিয়াল? পুঁটি মাছের পরাণ তোমার, মামলার নামে কাইপা ওঠো, নইলে দেখতা মাগন সরকারের কিভাবে আমি কাইত করি। একটু অহেতুক বচসার সৃষ্টি হইল। মুহুরী রাগিয়াই আসিয়াছিল। মুহুরী নামক জীবকে দুই চক্ষে দেখিতে পারে না। কাদির এ কথা স্পষ্টভাবে জানাইয়া দেওয়াতে তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগিল। বলিল, থাকি আমি ভদ্রলোকের গাঁয়ে, চলি আমি বাবু ভূঁইয়ার সাথে। কারো কাছে কি কই যে আমি সম্বন্ধ করছি তোমার মতো চাষার সাথে? গরিবের বাড়িতে হাতির পাড়া পড়ুক, এও আমরা চাই না বাজি। বাপের জবাব দিল ছাদির। বাপ তার এভাবে বসিয়া অপমানিত হইয়াছে দেখিয়া খুশির বুক ফাটিয়া যাইতে লাগিল। আড়াল হইতে সে সকলকে শোনাইয়া বলিল, এমন অসম্মানী হইবার লাগি এই গাঁয়ে তুমি কেনে আইও বাজি? মুহুরী জানাইল সে ভুল করিয়াছে, সে এখনই চলিয়া যাইতেছে, অতঃপর সব বাড়িতে যাইবে, কিন্তু চাষার বাড়িতে যাইবে না। কাদির ততধিক চটিয়া বলিল, রাত দুপুরে চইলা যাইবে, সাহস কত? যাও না যদি ক্ষমতা থাকে। মুহুরী যাইতে উদ্যত হইলে তাড়াতাড়ি কাদির ২টা লাঠি বাহির করিল। মুহুরী হতভম্ব হইয়া গেল। কাদির একটা লাঠি নিজের হাতে লইল এবং বাকি লাঠিটা নাতি রমুর হাতে দিয়া বলিল, নে শালা, তোর দাদারে মার। রমু লাঠিটা হাতে লইয়া গো বেচারার মতো একবার কাদিরের মাথার দিকে আরেকবার মুহুরীর মাথার দিকে তাকাইতে লাগিল। কার মাথায় মারিবে বুঝিবা ঠিক করিয়া উঠিতে পারিতেছিল না।
সেই দিন বিকালবেলা মাগন সরকার মামলা লাগাইয়া ব্রাহ্মণবাড়িয়া হইতে বাড়ি ফিরিতেছিল। তিতাস নদীর তীর ধরিয়া পথ। সূর্য এলাইয়া পড়িয়াছে। তিতাসের ওই পারে মাঠ ময়দান ছাড়াইয়া অস্পষ্ট গ্রামের রেখা। তারই উপরে সূর্য একটু পরেই অস্ত যাইবে। পশ্চিমাকাশ লাল হইয়া উঠিয়াছে। তার সেই লালিমা আবার মেঘের স্তরে স্তরে নানা রঙের পিকচারি ছুঁড়িয়া মারিতেছে। ঠান্ডা হাওয়া দিয়াছে। চারিদিকে শান্ত সমাহিত ভাব। কাছেই বাড়িঘর। গাই গরু ধীরে সুস্থে আপন মনে বাড়িতে ফিরিতেছে। রাখালের তাড়া করার অপেক্ষা করিতেছে না। বাম দিকে তটরেখা, ডান দিকে বেড়া। কি সব ক্ষেত লাগাইয়াছে, তারই জন্য বেড়া। গলায় ঝুলানো রেশমি চাদর হাওয়ায় উঠিয়া এক একবার বেড়ার কঞ্চিতে গিয়া লাগিতেছিল। পায়ের মসৃণ জুতায় লাগিতেছিল জমিনের ধোলা। সব কিছু বাঁচাইয়া পথ চলিতে মাগন সরকারের মন চিন্তায় উদ্বেল হইয়া উঠিল। এ মাঠেও তার অনেক জমি আছে। কত জমি! সে নিজেই অনেক সময় ঠাহর রাখিতে পারে না। মাঝে মাঝে গোলাইয়া যায়। কত জমি সে করিয়াছে, কিন্তু কি করিয়া সেসব করিয়াছে সে খবর জ্বলন্ত আগুনের মতোই তার চোখের সামনে আজ যেন জ্বলজ্বল করিয়া দুই একবার জ্বলিয়া উঠিল। এমন সময় পথে রশিদ মোড়লের সঙ্গে দেখা। রশিদ মোড়লের খালি পা, লুঙ্গি পরা, গায়ে একটা ফতুয়া। বয়সে মাগন সরকারের মতোই প্রবীণ। রশিদ ভাই, কি দোলগোবিন্দ সার খবর শুনছ তো? তার শুনছি না। কলিকাতা থাইকা তার ভাতিজার নামে চিঠি আইছে। অবস্থা নাকি খারাপ? হ, একেবারে হাতে বৈঠা ঘাটে নাও অবস্থা। কি হইব দাদা? কি আর হইব, মরব। মইরা কি হইব? রশিদ একটু হাসিল, কিন্তু জানিল না যে মাগনের একটা ক্ষীণ দীর্ঘশ্বাস তিতাসের ছোট ঢেউয়ের মতো বাতাসে একটু ঢেউ খেলাইয়া দিয়া গেল। পরের দিন সকালে কাদের মিয়া আসিয়া ডাক দিল। তার চোখ দুইটি দেখিয়া মাগন সত্যই আঁতকাইয়া উঠিল। সে দুটি চোখ জবা ফুলের মতো লাল। সারা রাত তার ঘুম হয় নাই। কেবল ভাবিয়াছে, আল্লাহ, মানুষ এত বেইমান হয় কেন? মানুষ মানুষকে এতটুকু বিশ্বাস করিবে না কেন? আর কেনই বা মানুষ বিশ্বাসের মাথায় এভাবে নিজ হাতে মুগুর মারিতে থাকিবে? মানুষ না দুনিয়ার শ্রেষ্ঠ জীব? এইদিকে মাগনেরও সারা রাত ঘুম নাই। কাল রাত্রিতে বাড়িতে আসিয়া শুনিয়াছে দোলগোবিন্দ সাহা আর ইহজগতে নাই। টেলি আসিয়াছে তার ভাইপোর নামে। হায় দোলগোবিন্দ! তুমি, আমি, রশিদ ভাই একই ডিঙ্গার কাণ্ডারি। একই চাকরিতে ঘুষ খাইয়া পয়সা করিয়াছি। একই উপায় লোককে ঋণের জালে জড়াইয়া ভিটামাটি ছাড়া করিয়াছি। জমি জিরাত দেনার দায়ে নিলাম করিয়াছি। আজ তুমি মরিয়া গিয়াছ, আমিও তো মরিয়া যাইব। হায় দোলগোবিন্দ! তুমি মরিয়া গিয়াছ? কাদির দেখিয়া অবাক হইল। তারও চোখ দুইটি সন্ধ্যার অস্তরাগের মতোই লাল। কাদির কিছু বলিল না, চুপ করিয়া তার সামনে দাঁড়াইয়া রহিল। মাগন শিহরিয়া উঠিল। দোহাই তোমার কাদির মিয়া, শুধু একটি বারের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জীবনে সর্বনাশ তো অনেকেরই করিলাম, আর কারোর সর্বনাশ আমি করিব না। শেষবারের মতো শুধু তোমার এই সর্বনাশটুকু করিতে দাও। বাধা দিও না, প্রতিবাদও করিও না। শুধু সহ্য করিয়া যাও। এই তোমার শেষ কাজ। দেখিবে, তোমাকে ঠকানোর পর থেকে আমি ভালো মানুষ হইয়া যাইব, আর কাউকে ঠকাইব না। এই শেষবারের মতো শুধু তোমাকে ঠকাইতে দাও। কাদির হতভম্ব হইয়া গেল। কিছু না বুঝিয়াই বলিল, তাই হোক মাগন বাবু, আমি সহ্যই করিয়া যাইব। তোমার কোনো ভয় নাই। নির্ভয়ে তুমি মামলা চালাও। কোনো সাক্ষী সাবুদ আমি খাড়া করিব না। নীরবে সব স্বীকার করিয়া লইব, এবং টাকা ডিগ্রি হওয়ার পর নগদ না থাকে তো জমি বেচিয়া শোধ করিব। তবু তুমি ভালো হও। পরের দিন খবর পাওয়া গেল মাগন সরকার মরিয়া গিয়াছে।
বড় বিভৎস সে মৃত্যু। একটা নারিকেল গাছে উঠিয়া মাটির দিকে নাকি সে লাফ দিয়াছিল। এই সংবাদে কাদিরের মনটা কেমন যেন উদাস হইয়া গেল। কাজেই ছাদির যখন একদিন প্রস্তাব করিল এবার শ্রাবণে সে নৌকা দৌড়াইবে, এর জন্য দৌড়ের নৌকা একটা বানাইতে হইবে, তার জন্য টাকা চাই, কাদির তখন ছাপি খুলিয়া 400 টাকা তার হাতে তুলিয়া দিয়া বলিল, নে, নাও বানা, ঘর বানা, পানিতে ফালাইয়া দে, যা খুশি কর। অত সহজে কাজ হাসিল হইয়া গেল দেখিয়া ছাদিরের খুশি আর ধরে না। ছাদিরের কাঠ কেনার প্রসঙ্গে একদিন ঘরেই আলোচনা হইল। ছাদির বলিল সে এক পরস্তাব। গল্পের আভাস পাইয়া রমু তার কোল ঘেঁষিয়া বসিল এবং প্রকাণ্ড একটা বিস্ময় ভরা জিজ্ঞাসা লইয়া বাপের মুখের দিকে তাকাইয়া রহিল। তারা নাকি দুজন মালো, গায়ে তাদের নাকি হাতির মতন জোর, নামও তাদের তেমনই জমকালো। একজনের নাম ইচ্ছারাম মালো, আরেকজনের নাম ঈশ্বর মালো, নিবাস নবীনগর গাঁয়ে। তারা কি করিতেছে না, পাহাড় হইতে বহিয়া আসে যে জলের স্রোত, তারই সঙ্গে সঙ্গে কোমরে কাছি বাঁধিয়া বড় বড় গাছের গুড়ি টানিয়া নামাইয়াছে। সে গাছের গুড়ি চিরিয়া তক্তা করা হইবে, তাহাতে তৈয়ারি হইবে ছাদিরের দৌড়ের নৌকা। সেই নৌকা সে হাজার বৈঠা ফেলিয়া আরও 10-20টা দৌড়ের নৌকার সঙ্গে পাল্লা দিয়া দৌড়াইবে, আর সব নৌকাকে পাছে ফেলিয়া জয়লাভ করিবে, করিয়া মেডেল পাইবে, পিতলের কলসি পাইবে, আর পাইবে বড় একটা খাসি। বেহুদা, এক্কেবারে বেহুদা। এর লাগি অত হাঙ্গামা কইরা নাও গড়াইবি? কাদির টাকা গুনিয়া দিতে দিতে প্রশ্ন করিয়াছিল। ছাদিরও জবাব দিয়াছিল, জিনিসগুলি খুব থোড়া দেখলা না? কিন্তু জিতলে কালি তোমার আমার গৈরব না, সারা বিরামপুর গাঁয়ের গৈরব। একদিন হই হাঙ্গামা করবি, জিতবি, পিতলা কলস পাইব, মানলাম। তারপর এই নাও দিয়া তুই করবি কি? কি কামে লাগবো? এই 150 হাতি লিকলিকা পাতামু নাও। কেন? অনেক কাজে লাগিবে। বর্ষার যে কয় মাস খেতে খামারে পানি থাকিবে, এই নৌকা লইয়া বিলে গিয়া বোঝাই ভর্তি ঘাস কাটিয়া আনা যাইবে গাই গরুর জন্য। সে কাজ তো একটা ঘাস কাটা পাতাম দিয়াই চলে। চলে ঘাস কাটা পাতাম দিয়া তো আরও নাও দৌড়ানি চলে না, আর এই নাও দিয়া দৌড়ানিও চলে, ঘাস কাটাও চলে। বিলের পানি শুকাইয়া গেলে তো এ নাও অচল, তখন তারে দিয়া কি করিবি? রোদে তখন সে তো খালি ফাটিবে। ফাটিবে কেন? গেরাপি দিয়া তারে তিতাসের পানিতে ডুবাইয়া রাখিব, তার পেটে কতগুলি ডালপালা রাখিয়া দিব, আশ্রয় পাইয়া মাছেরা আসিয়া জমিবে। তখন সময় সময় জল সেচিয়া সে মাছ ডোলা ভরিয়া বাড়িতে আনিব। ছাদিরের বুদ্ধি দেখিয়া কাদির অবাক হইল, বলিল, মিয়া বুদ্ধি বাতলাইছ, চমৎকার। এই রাঙানাও অধ্যায়ের পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন, আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।